আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাজাপ্রাপ্ত হওয়ায় বিদেশে যেতে পারছেন না খালেদা জিয়া, ক্ষুব্ধ ও হতাশ বিএনপি। মহাসড়কে বিজিবি মোতায়েন করেও ঠেকানো যাচ্ছে না ঈদে ঘরমুখী মানুষের ঢল, ফেরিতে হাজারো যাত্রী পারাপার। পরিবারের সদস্যদের সুরক্ষার কথা চিন্তা করে ঈদে বাড়ি না গিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং পবিত্র লাইলাতুল কদরে রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের মতামত তুলে ধরে তিনি বলেন, সাজাপ্রাপ্ত হয় বেগম জিয়াকে এই সুযোগ দেওয়া সম্ভব নয়। একরামুল হক সাইমের রিপোর্ট। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে গত 5 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে আবেদনটি পাঠানোর পর রোববার সকালে তাদের মতামত পৌঁছায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় থেকে তাদের যে মত আসছে তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে 401 ধারায় সাজা স্থগিত করে যেই সুবিধাটি দেওয়া হয়েছে এটা দ্বিতীয়বার মানে আবার তাকে সাজা মৌকুফ করে তাকে বিদেশে পাঠানোর মানে এই কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার নেই। আমরা এখন আর তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করেছে সরকার। বিদেশে চিকিৎসার জন্য তার আবেদনটিও ইতিবাচকভাবেই দেখা হয়েছে, তবে আইনে সে সুযোগ নেই। আমাদের আইন অনুযায়ী যেটুকু করণীয় আমরা সেটুকু করছি, সেখানে মানবতার প্রশ্ন হচ্ছে সেটাও আমরা করেছি এবং বিএনপি মানে এটা আবেদন করতেই পারে, কিন্তু আমাদের তো আইনের বাইরে আমরা কিছু করতে পারি না। শর্ত সাপেক্ষে সেই সাজা স্থগিত হয়েছিল যে তিনি বিদেশে যেতে পারবেন না কিংবা সব বাসার থেকেই চিকিৎসা নেবেন। বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হলে সম্প্রতি করোনা মুক্ত হন তিনি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া এখনও সংখ্যামুক্ত নন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে পরিবারের আবেদন সরকার নাকচ করায় ক্ষুব্ধ ও হতাশ বিএনপি। রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সাথে দেখা করে এসে বসুন্ধরা এলাকায় তিনি গণমাধ্যমকে একথা বলেন। সরকার নির্বাহী আদেশেই বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারত দাবি করে তিনি বলেন, এ অবস্থায় বেগম জিয়ার পরিবার পরবর্তী করণীয় ঠিক করবে। ডাক্তাররাই বলেছেন যে এই চিকিৎসা যথেষ্ট নয়, কারণ তার যে করোনা পরবর্তী যে সমস্ত কমপ্লিকেশনস এখন দেখা দিচ্ছে, এটা তার বয়সে এবং তার যে রোগগুলো আছে সেটা থেকে জীবন ঝুঁকির সম্মুখীন আছে। যে ধারাতে সাজা স্থগিত করেছে ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মকুফ করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে বাইরে পাঠিয়ে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, কিন্তু একজন পপুলার পলিটিক্যাল লিডার তার জন্য তাদের কোনো মানবতা কাজ করে না। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম জিয়া ইতিমধ্যে করোনা নেগেটিভ হয়ে সুস্থ হয়ে উঠেছেন। স্বাধীনতা পরিষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন, সুতরাং তাদের এই বিদেশ নিয়ে যাওয়ার জন্য যে আবেদন নিবেদন, এটি আসলে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ তাকে বিদেশ পাঠাতে বলছে সেটার মধ্যে কোনো দুর্বিসন্ধি আছে কিনা সেটিও আসলে একটি জিজ্ঞাস্য বিষয়।
লকডাউনে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে, সড়ক মহাসড়কে আছে পুলিশের চেকপোস্ট, জনসমাগমে আছে করোনার ঝুঁকি। তারপরও নানা অনিশ্চয়তা নিয়েই ঈদ করতে গ্রামে ছুটছে মানুষ। প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাড়া করে বাড়ি যাচ্ছেন তারা। আবার কেউ যাচ্ছেন ভেঙে ভেঙে জেলায় জেলায় বাস বা পিকআপ ভ্যান পাল্টিয়ে। আদিন সজীবের রিপোর্ট। ফুটপাতে পা রাখার জায়গা নেই, বাক্স, প্যাটরা, বস্তা, সন্তান সব নিয়ে ধাক্কাধাক্কি করে চলছে মানুষ। রাজধানীর গাবতলী ব্রিজের এই চিত্র এখন সকাল সন্ধ্যায়। ভোগান্তি যতই হোক তাদের বাড়ি যেতেই হবে। 2 টাকার ভাড়া 100 টাকা দিচ্ছি, তাহলে এত পথ এখন কিভাবে যাবেন? দূরপাল্লার বাস তো বন্ধ। দূরপাল্লার বাস বন্ধ, এখন ভেঙে ভেঙে যাবো। বগুড়া। মানে কি হঠাৎ বগুড়া? কারণ কি? ঈদ করতে তো ঈদ সামনে, ঈদ করতেই যাবো। আপনারা দুজনই তো মুরব্বী, ভেঙে ভেঙে কি এভাবে যাওয়া সম্ভব? আর কি করবো, মাইসা পড়ছি। আর বাঙালিদের নারীর টানে মন একবার উঠলে পারে তার আর থাকতে পারে না, যে যত বাধা বিপদে যা কিছু মনে করে না। উত্তরের জেলা পাবনা যাবেন এই নারী। গাবতলী পর্যন্ত আসেন বাসে, এরপর রিক্সা করে যতটা পারেন। তার জানা নেই সামনে কিভাবে যাবেন, তবু যেতেই হবে ঈদ করতে। আপনারা কিভাবে যাবেন? রিক্সায় করে কত দূর যাবেন? না, ও যদি গাড়িতে। গাবতলের ব্রিজ পার হয়ে কেউ ভাড়া করেন প্রাইভেট কার, কেউ লেগুনা করে যান, আর একটু সামনে কারো ভরসা পিকআপ ভ্যান। আরিচা ঘাটে? হ্যাঁ। আরিচা ঘাট দিয়ে কোথায় যাবেন? পাবনা, কাশীনাথপুর। দরজা খোলা, জানালা বন্ধ, ব্যাপারটা এরকম আর কি। সবকিছু বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাহলে মানুষগুলো যাইতো না। তল্লাশি করতেছি যাতে অনুমোদিত যানবাহন ছাড়া কোনো যানবাহন গাবতলী ক্রস করতে না পারে। সরকারি নিষেধাজ্ঞার পরেও ঈদ যত কাছে আসছে, ঘরমুখ মানুষের এই ঢল ততই বাড়ছে। সবচেয়ে দুশ্চিন্তার কারণ হলো বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে এরই মধ্যে পাওয়া গেছে ভারতের ভ্যারিয়েন্ট, যেটি ভয়াল থাবায় ভারত বিপর্যস্ত। এরপরেও মানুষ সব বাধা উপেক্ষা করে ছুটছেন গ্রামের পথে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিন্তিত যে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ জায়গায় মানুষের এমন উদাসীনতা না জানি করোনার মহাবিপর্যয় ডেকে আনে ভারতের মতো করে। আদিন সজীব, এটিএন বাংলা, গাবতলী, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ঠেকানো যাচ্ছে না ঈদে ঘরমুখ মানুষের ঢল। অসুস্থ রোগী ও লাশবাহী গাড়ি পারাপারের সুযোগ নিয়ে ফেরি পার হচ্ছেন শত শত মানুষ। পাশাপাশি ট্রলার ও নৌকাতে নদী পার হচ্ছেন যাত্রীরা। মহাসড়কে মোতায়েন থাকলেও ঘাটে দেখা যায়নি বিজিবি সদস্যদের উপস্থিতি। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। লকডাউনে সরকারিভাবে ফেরি চলাচল বন্ধ, তা সত্ত্বেও গ্রামের বাড়িতেই ঈদ করতে হবে এই সব মানুষকে। তাই শত কষ্ট আর বাধা বিপত্তি পায়ে ঠেলে পথ চলা দক্ষিণ অঞ্চলগামী যাত্রীদের। অনেকেই রওনা হন ব্যক্তিগত গাড়িতে। শত ভোগান্তি মাথায় নিয়ে ফেরিঘাটে জড়ো হন দক্ষিণ অঞ্চলগামী অসংখ্য মানুষ। এই ঘাটে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ছেড়ে যায় 7টি ফেরি। মুমূর্ষ রোগী ও মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সের পাশাপাশি নদী পার হয় অসংখ্য ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি। একই সাথে ছিল সাধারণ যাত্রীর ভিড়। ফেরি ছাড়াও নৌকা ও ট্রলারেও নদী পার হন তারা। যাচ্ছি ওই ছেলের বউ ডেলিভারি হবে, তো এর জন্য। আমার একটা ডেড বডি আছে, মারা গেছে, সেই হিসাবে কথা বলে এসেছি। আসি তো অনেক কষ্ট করে এসেছে, গাড়ি ভেঙে ভেঙে আছে, এত জার্নি করছে, বাচ্চাদের তো কষ্ট হতেছে। মাস্ক ছাড়া কেউ হয়তো চলাফেরা করবেন না। ফেরিঘাট এলাকায় বিজিবি সদস্যদের দেখা না গেলেও মহাসড়কে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করতে দেখা গেছে তাদের। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানার পাশাপাশি বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। লোকজনকে আমরা ঠেকাতে পারছি না, দেখতেই পাচ্ছেন যে হেঁটে যাচ্ছে, তারপরেও কোনোভাবে তাদেরকে বাধা দেওয়া যাচ্ছে না। শেষ মুহূর্তে ঠেকাতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটুক এটি চাই না, সেই কারণে তারা যখন উঠে যাচ্ছে তখন আমরা আসলে তাদেরকে আর ওইভাবে বাধা দিতে পারিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়িয়ে বিভিন্ন এলাকা ঘুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে হাজির হন যাত্রীরা। দুপুরের দিকে লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে দুটি ফেরি ছাড়ার সময় তাতে হুমড়ি খেয়ে পড়েন শত শত যাত্রী। শুধুমাত্র পণ্য পরিবহন নিয়ে ফেরি চলাচলের কথা, এর পাশাপাশি মুমূর্ষ রোগী ও মরদেহ নিয়ে দু একটি ফেরি চলার কথা। তবে এর ভিন্নতা দেখা যাচ্ছে আজও। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সাধারণ মানুষ নির্বিঘ্নে পারাপার হচ্ছেন ফেরি দিয়ে। এতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এটি বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তারা। মনির হোসেন তপু, ATN বাংলা, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ। সরকার ঘোষিত 3 দিন নয়, গার্মেন্টস মালিকরা চাইলে কর্মীদের আরও বেশি ছুটি দিতে পারবেন, তবে এই সময়ে তাদের কর্মস্থলের আশেপাশেই থাকতে হবে। গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। সোমবারের মধ্যে শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধেরও নির্দেশনা দেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গার্মেন্টস কারখানা ছুটি হওয়ার আগেই গ্রামমুখী মানুষের ঢল ফেরিঘাট সহ সবখানে। এ অবস্থায় ঈদের আগে গার্মেন্টস ছুটি হলে পরিস্থিতি কি হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রায় 40 লাখ পোশাক কর্মী যাতে কর্মস্থল ছাড়তে না পারেন সেজন্য 3 দিনের বেশি ছুটি না দেওয়ার নির্দেশনা ছিল সরকারের, তবে তাতে আপত্তি শ্রমিক নেতাদের। লকডাউন যদি লকডাউনের মতো হতো তাহলে আজকে গার্মেন্টস শ্রমিকরাও 3 দিন কেন 2 দিন ছুটি দিলেও তারা সেই ছুটি মানবে। মালিক এবং সরকার উদ্যোগ নিয়ে শ্রমিকদের একেবারে জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে তাদেরকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করুন। কালকের মধ্যে সমস্ত বেতন ভাতা, ওভারটাইম এবং অন্য কোনো টাকা যদি পাওনা থাকে সেটা মালিককে অবশ্যই পরিশোধ করতে হবে। মালিক পক্ষ জানায় বেশি ছুটি দিতে তাদের আপত্তি নেই, কিন্তু কর্মীরা যথাসময়ে উপস্থিত হতে পারবে কিনা সে দায়িত্ব তাদেরই নিতে হবে। আমাদের কোনো ছুটির ব্যাপারেও দিতে বাধা নেই, আর আমরা টাকাটা কিভাবে অ্যাডজাস্ট করব বা দিব সেটাও আমাদের মনে হয় হাতেম ভাই বলেছেন এটাই চূড়ান্ত কথা না। আসেন আমরা কিভাবে আলোচনা করে এ ব্যাপারে একটা সুন্দর সিদ্ধান্ত নেই যে আমাদের শ্রমিক ভাই বোনরা যাতে খুশি হয়। ছুটি কিংবা বেতন বোনাস নিয়ে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে গার্মেন্টস মালিকদের পরামর্শ দেন শ্রম প্রতিমন্ত্রী। উভয় পক্ষ বসে এই ছুটিটা নির্ধারণ করেন, বোনাস আর বেতন বাকি যে ফ্যাক্টরিগুলো আছে 10 তারিখ এটা আপনারা দিয়ে ফেলেন। শ্রমিক অসন্তোষ হলে সেই কারখানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী। তা রক্ষা করার জন্য মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। পরিবারের বয়স্ক সদস্যদের সুরক্ষার কথা চিন্তা করে ঈদে বাড়ি না গিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা বাড়ি যাবেন তারা অন্যদের মৃত্যু ঝুঁকিতে ফেলবেন বলেও সতর্ক করেন তিনি। পূর্বাচল আবাসন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। প্রায় ৬,২২৭ একর জায়গায় আধুনিক ও পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক আবাসন প্রকল্প গড়ে তুলছে সরকার। এরই অংশ হিসেবে পূর্বাচল প্রকল্পে ২৬,২১৩টি আবাসিক, ৪৭২টি প্রাতিষ্ঠানিক ও প্রায় ১,০০০ বাণিজ্যিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে থাকতে পারবে প্রায় ১৫ লাখ মানুষ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পূর্বাচলের আগের বাসিন্দা ১,৪৪০ জনকে ক্ষতিগ্রস্ত হিসেবে প্লট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের কোনো মানুষ যেন গৃহহীন না থাকে সেজন্য কাজ করছে সরকার। সকল বিভাগীয় শহরে আবাসন প্রকল্পের পরিকল্পনার কথাও জানান তিনি। যাদের এত বিশাল বিশাল অট্টালিকা, বাড়িঘর, ফ্ল্যাট সবই আছে তাদের আরও লাগবে কেন? মরলে তো সবাইকে যেতে হবে সেই কবরের মাত্র ৩,৫০০ জায়গায়। যেখানে বড় লোকদের একটু দৌরাত্ম্য বেশি থাকে সেখানে আবার কাজ করা বেশ কঠিন হয়ে পড়ে। তারপরেও আমি এখনকার আমাদের যারা এখন সচিব বা মন্ত্রী বা অন্যান্য যারা এই প্লটগুলি তৈরি করাতে কাজ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা, আমি জানি অনেক কষ্ট করে তারা এটা করেছেন। দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় ঈদ পালনে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরও বেশি ক্ষতিকারক, যাকে ধরে সাথে সাথে তার মৃত্যু হয়। সেই জন্য আপনি নিজে সুরক্ষিত থাকেন, অপরকে সুরক্ষা দেন। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজে আপনারা এই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন, একটু ধৈর্য ধরেন এবং নিজের ভালো চিন্তা করেন, সাথে সাথে নিজের পরিবারের ভালো চিন্তা করেন। নিজের অবহেলায় যেন কারো মৃত্যু না হয় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের ঢল দেখে আবারও করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে ছড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে করোনা ভাইরাসে দেশে আরও 56 জন প্রাণ হারিয়েছেন, নতুন শনাক্ত 1386 জন। আরও জানাচ্ছেন মনুল হাসান। করোনা সংক্রমণ ও মৃত্যুহার যখন নিম্নমুখী, তখন বিধিনিষেধ উপেক্ষা করে আবারও গ্রামমুখী মানুষের ঢল নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম বলেন, এই অবস্থা চলতে থাকলে ঈদের পর আবারও পরিস্থিতির অবনতি হতে পারে। কারণ আমরা করোনা পরিস্থিতি সবার চেষ্টাতে যে জায়গাতে এসেছে, যদি এখানে শিথিলতা দেখানো হয়, এইখানে যদি এইরকম গাদাগাদি করে মানুষ ভ্রমণ করতে থাকে, তাহলে ঈদের পর কিন্তু পরিস্থিতিটি যে কোনো সময় ভালো থেকে খারাপের দিকে চলে যেতে পারে, এই আশঙ্কা আমাদের আছে। ভারতীয় যে ভেরিয়েন্টটি এসেছে, এটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গেই আমাদের দেখা উচিত। তার প্রতি আমাদের বিশেষ মনোযোগ আছে। আমরা মনে করি যে পুরো দেশবাসী ভয় না পেয়ে সাহসের সঙ্গে এই পরিস্থিতিতে যদি মোকাবেলা করা যায়, তাহলে আমরা এখন খানিকটা স্থিতি জায়গায় এসে পৌঁছেছি, সেই অবস্থানটি ধরে রাখা সম্ভবপর হবে। এদিকে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 56 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 11,934 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় 17,000 নমুনা পরীক্ষায় আরও 1,386 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 8.19%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 3,329 জন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়েছে। ছাড়পত্র আছে এমন পাসপোর্টধারী যাত্রীরা সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত 2 দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন। সোমবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হবে। ভারত ফেরত যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বেনাপোল ইমিগ্রেশন। এর আগে গত 14 দিনে ভারত থেকে দেশে ফিরেছেন 2,610 জন বাংলাদেশি, যার মধ্যে করোনা পজিটিভ হয়েছেন 17 জন। আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে যশোর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের রেড জোনে আইসোলেশনে রয়েছেন। দ্বিতীয় ডোজের জন্য অক্সফোর্ডের টিকা পাওয়া না গেলে বঞ্চিতদের অন্য কোনো টিকা নিতে হবে। এক্ষেত্রে 2 ডোজের টিকা হলে 4 সপ্তাহের ব্যবধান রাখার পরামর্শ দিয়েছে জাতীয় টিকাদান বিষয়ক প্রযুক্তিগত পরামর্শক দল নাইটাক। ইমদাদুল্লাহ বাবু রিপোর্টে বিস্তারিত। ফুরিয়ে আসছে করোনা টিকার মজুদ। 1,03,00,000 টিকার মধ্যে হাতে আছে মাত্র 11.5 লাখের কিছু বেশি টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে এখন পর্যন্ত মোট 91 লাখ ডোজের বেশি টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ নেয়ার অপেক্ষায় 25 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে 11.5 লাখের মতো মানুষ পাবেন দ্বিতীয় ডোজ। বাকি 13 লাখের বেশি মানুষকে নতুন টিকা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অক্সফোর্ডের 1 ডোজ টিকা নেয়ার পর দ্বিতীয় ডোজের জন্য এই অপেক্ষা 4 মাস পর্যন্ত করা যাবে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। টিকা না পেলে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ থেকে আরও 28 দিন বিরতির পর নতুন কোনো ব্র্যান্ডের টিকা দেয়া যাবে। যদি আর দ্বিতীয় ডোজ একেবারেই না পাওয়া যায়, তাহলে হয়তোবা আমাদের অন্য কোনো একটা টিকা দিয়ে তার নতুন করে শুরু করতে হবে। অন্য কোনো টিকা নেবে কিনা, মানে অন্য কোনো ফর্মুলার, এইটা কিন্তু এখনো পৃথিবীতে কয়েকটা জায়গায় ট্রায়াল হচ্ছে। অতিমারি করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি গড়ে তুলতে 2 ডোজের পরিবর্তে 1 ডোজের টিকা সংগ্রহ করে দ্রুত প্রাপ্তবয়স্ক সবাইকে এর আওতায় আনার পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। এখন চেষ্টা হচ্ছে যে অন্য কোথায় এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা আছে, তার মধ্যে 3টে জায়গার চেষ্টা করা হচ্ছে। একটা হলো USA, একটা হলো UK, আর একটা হলো অস্ট্রেলিয়া। সিঙ্গেল ডোজ টিকা আমাদের জন্য বেশি সুবিধা হবে। এটা যদি কস্ট বেশি পড়ে, সুবিধাটা হলো একটা লোককে একবার টিকা দিতে হবে, তার মানে আমরা দ্রুত কাভারেজটা বাড়াতে পারবো। স্পুটনিকের যেটা নতুন লাইট টিকাটা তৈরি হয়েছে, প্লাস জনসন অ্যান্ড জনসন। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের এই দুটো টিকার জন্য বেশি মনোযোগ দেওয়া দরকার। কোনো একটি দেশের মুখাপেক্ষী না হয়ে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ ও দেশেই করোনা টিকা উৎপাদনের উদ্যোগ নিতে সরকারকে তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। মহামারীকালে মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক লীগদের প্রশংসা করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলা কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত নেতৃত্বের সাথে মতবিনিময় সভায় তিনি এই প্রশংসা করেন। গণমানুষের পক্ষে কথা বলে এটিএন পরিবারকে ধন্যবাদ জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা। ফজর আবি জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাস মহামারীতে মাঠের পাকা ধান কাটা নিয়ে কৃষক চরম বিড়ম্বনায় পড়লে তাদের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। কেবল তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে
টেলিহেলথ সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সিলিন্ডার সার্ভিস দেওয়া ছাড়াও প্রয়োজনীয় সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে শুরু থেকেই রয়েছে দলটির নেতাকর্মীরা। যে সময় মায়ের লাশ ছেলে ধরতো না, বাবার লাশ সন্তান ধরতো না, সেই সময় কিন্তু আমাদের নেতাকর্মীরা লাশ গোসল করিয়েছে, দাফন করিয়েছে। সনাতন ধর্মী মানুষের লাশ সৎকার করে তারা কিন্তু দাফন করেছে। এই করোনা মহামারী যত ভয়াবহ হোক, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তারা কিন্তু থাকবে। দুর্যোগ বিপর্যয় পরিস্থিতি কীভাবে মানুষের পাশে থাকতে হয় আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন। আমরা মনে করি আমরা আগে যে কাজ করি এই কারণে যে আমাদের দেখা দেখি যেন সমাজের সচেতন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তিরা এই সময় এগিয়ে আসে। বিচ্ছিন্নভাবে নয়, মহামারীতে সম্মিলিতভাবে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা। আজকে যেভাবে এটিএন বাংলা, এটিএন নিউজ তাদের সম্প্রচার মাধ্যমে মানুষকে, জনগণকে সচেতন করে যেভাবে এগিয়ে আসছে, ঠিক সেভাবেই সমাজে যারা বিত্তশালীরা রয়েছে তাদেরকেও কিন্তু আজকে রাজনীতিবিদদের পাশাপাশি, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি তাদেরকে এগিয়ে আসতে হবে। সমালোচনায় কান্না দিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। কাজ যারা করে ভালো করুক, চেষ্টা তো করে যাচ্ছে, সেই চেষ্টাকে তো আমাদের স্বীকৃতি দেওয়া উচিত, তাদের উৎসাহিত করা উচিত এবং সবসময় তাদের পাশে থাকা উচিত। এটিএন বাংলা, এটিএন নিউজ এবং সবাই আমাদের এটিএনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা সবসময় জাতির দুর্দিনে যে এইভাবে এগিয়ে আসে যে আপনারা কাজ করে যাচ্ছেন, এটা সত্যি প্রশংসনীয়। আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা ভবিষ্যতে যত এরকম স্বেচ্ছাসেবকমূলক কাজ আপনারা দেশের জন্য, জাতির জন্য করবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সবার ভালো কাজ গুরুত্বের সাথে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রচারের প্রতিশ্রুতিও দেন ডক্টর মাহফুজুর রহমান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র শবে কদরে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা পরকালে নাজাত লাভ আর করোনা মহামারী থেকে মুক্তি কামনা করছেন তারা। বিশেষ দোয়া ছাড়াও কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও জিকির আজকারের মধ্য দিয়ে এই রাত্রি যাপন করছেন মুসল্লিরা। মসজিদে মসজিদে চলছে রহমত ও নাজাত চেয়ে প্রার্থনা এবং অন্যান্য ইবাদত। অনেকে মহিমান্বিত এই রাতে বাবা মা সহ মৃত স্বজনদের জন্য দোয়া করে থাকেন, জিয়ারত করেন তাদের কবর। সারা বিশ্বের মুসলমানদের কাছে কদরের এই রাত অত্যন্ত মর্যাদার এবং বরকতপূর্ণ। এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র আল কুরআন। কদর রাতের নামে একটি সূরাও রয়েছে সর্বশেষ এই ঐশী গ্রন্থে। পবিত্র শবে কদর উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। হামলার পর তাদের আফগানিস্তানে যাওয়ার কথা ছিল। মাওয়া ফেরিঘাটে স্পিড বোট দুর্ঘটনার মামলার অন্যতম আসামি বোটের মালিক চান মিয়া ওরফে চান্দু মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র্যাব 10-এর সদস্যরা ঢাকার কেরানীগঞ্জের তেঘড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রাজধানীর কাবরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন একথা জানান। চলমান করোনা পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে রবিবার সাভার সেনানিবাস সংলগ্ন বমকা ও পল্লী বিদ্যুৎ এলাকায় 365টি পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রাজধানীর রায়ের বাজারে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক নিখিলের আহ্বানে 34 নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল সহ নগর ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। ই-ভ্যালি ঈদ বাজার। স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুলে দেওয়ার পর প্রথম কয়েকদিন ফেনীর শপিং মলগুলো ক্রেতাশূন্য থাকলেও এখন বদলে গেছে সেই পরিস্থিতি। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত জেলার মানুষ। ভিড় বাড়ছে বিপণী বিতানগুলোতে। তবে শপিং মলগুলোতে নেই জীবাণুনাশক টানেল। সাধারণ মানুষের মাঝে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও।
মহামারীর মাঝে ঈদ উপলক্ষে ঘরের বাইরে অনিয়ন্ত্রিত লোক সমাগম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান স্বাস্থ্য সংশ্লিষ্টরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ও চলমান লকডাউনে তাঁত কাপড়ের বিখ্যাত বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট ক্রেতাশূন্য হয়ে পড়েছে। লকডাউনে আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকায় কোনো ক্রেতাই বাবুরহাটে কাপড় কিনতে যাচ্ছেন না। একদিকে বেচাকেনা বন্ধ, তার উপর ঋণের বোঝা আর শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন বোনাস পরিশোধের চাপে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। সৌদি কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উদ্যোগে চট্টগ্রামে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সেন্টারের দুজন প্রতিনিধির উপস্থিতিতে নগরীর এমএজি স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উদ্দিন, পরিচালক শিহাবুদ্দিন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এবারে সাহরি ইফতারের সময়সূচি। ঢাকা ও আশপাশের এলাকায় আজ সাহরির শেষ সময় রাত ৩:৫৬। রাজশাহীতে ৪:০১, সিলেটে ৩:৪৭, চট্টগ্রামে ৩:৫৪, খুলনায় ৪:০২, বরিশালে ৩:৫৮, রংপুরে ৩:৫৫ এবং ময়মনসিংহে সাহরির শেষ সময় রাত ৩:৫৩। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা ৬:৩৫, রাজশাহীতে ৬:৪৩, চট্টগ্রামে ৬:২৮, সিলেটে ৬:৩১, খুলনায় ৬:৩৮, বরিশালে ৬:৩৪, রংপুরে ৬:৪৩ এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা ৬:৩৭। এবারে পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কা সফর থেকে ফেরা ক্রিকেটাররা ঈদ ছুটির আগে আবারও অনুশীলন শুরু করলেন। এর আগে করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হন। মিরপুরে দুপুরে রিপোর্টিংয়ের জন্য উপস্থিত হন মুশফিক, তামিম, তাসকিনরা। এরপর নেটে ব্যাটিং করে নিজেদের প্রস্তুতি সারেন তারা। এদিকে ভারত থেকে আইপিএল খেলে ফেরা সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে সরকার ঘোষিত 14 দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ না হয় অনুশীলনে যোগ দিতে পারেনি তারা। লঙ্কানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলন করছে টাইগাররা। করোনা ভাইরাসের কারণে এএফসি কাপের খেলা স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। অথচ টুর্নামেন্টে অংশ নিতে সন্ধ্যায় বিমানে ওঠার প্রস্তুতি ছিল বসুন্ধরা কিংসের। দুপুরে হঠাৎ করেই এলো এই দুঃসংবাদ। বসুন্ধরা কিংসের ৪৫ জনের সবাই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। আগামী 14 থেকে 20 মে মালদ্বীপের রাজধানী মালেতে হওয়ার কথা ছিল এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের খেলা। গ্রুপ ডিতে বসুন্ধরার সঙ্গে ছিল ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজি স্পোর্টস এবং প্লে অফে জয়ী একটি দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সাজাপ্রাপ্ত হয় বিদেশে যেতে পারছেন না খালেদা জিয়া, ক্ষুব্ধ ও হতাশ বিএনপি। মহাসড়কে বিজিবি মোতায়েন করেও ঠেকানো যাচ্ছে না ঈদে ঘরমুখী মানুষের ঢল, ফেরিতে হাজারো যাত্রী পারাপার। পরিবারের সদস্যদের সুরক্ষার কথা চিন্তা করে ঈদে বাড়ি না গিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী। এবং পবিত্র লাইলাতুল কদরে রাতভর ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।